ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। গোপনে কোনো জোট তৈরির জন্য সরকার নির্বাচনে দেরি করছে কিনা প্রশ্ন নেতাদের। ব্লকেডে আটকা নগর ভবন ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ। আইনি জটিলতায় শপথ পড়ানো যাচ্ছে না, দাবি উপদেষ্টার। জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা, আইনি প্রতিকারের আশা। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে মামলা। পলাতক অর্থ পাচারকারীদের বিদেশি নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেবে সরকার, জানালেন গভর্নর। এবং রাস্তার পাশে বসানো যাবে না গরুর হাট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাক শ্রমিকদের বোনাস দিতে হবে এ মাসেই, জুনের 3 তারিখের মধ্যে বেতন দেওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন তিনি। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। লন্ডন থেকে শোয়েব কবির জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ। রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছে। যে আমাদের কখনো ওই গুণ ছিল 6 মাস গুণ ছিল, আমাদের বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছে, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুণ হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার মানুষ তার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চিত প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সিলেটে দলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাব সেখানে। ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করেছে ঢাকার মাটিতে, গণ অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথে দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের নেত্রী ক্ষমা প্রার্থনা করে নাই। কোন আওয়ামী লীগ, কোন পর্যায়ের কোন আওয়ামী লীগ আজ পর্যন্ত সেজন্য অনুশোচনা করে নাই, দুঃখ প্রকাশ করে নাই। সেই আওয়ামী লীগ উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে বলছে অপরাধী।
তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারির 10 তারিখ আমরা পত্র দিয়ে জানিয়েছিলাম তাদের এই স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করতে হলে ফ্যাসিবাদীর যে দোসররা এখনো পায়তারা করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য, শেখ হাসিনার নেতৃত্বে দিল্লি থেকে সেই দলকে যদি আমরা রাজনৈতিকভাবে বিচারের আওতায় না আনি তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদের কবর রচনা হবে না। আমরা স্পষ্ট করে বলেছি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আদালতের বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য। তারা রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা কোর্ট ডিসাইড করবে, আদালতের মাধ্যমে ডিসিশন নিতে হবে। আর জনগণ তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে 5ই আগস্ট। সরকার আইন পরিবর্তন করে সেটা করলেন, কিন্তু অনেক পানি ঘোলা করে। আমাদের সরকার ঘোলা করে পানি খায় একটি প্রাণীর মতো, আমি এর বেশি বলবো। এই সরকারের উদ্দেশ্যে পরে কথা বলবো, আগে বিএনপির ইতিহাস বলি। মরা আওয়ামী লীগের ইতিহাস বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের জনগণের সামনে আপনারা বিএনপির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরবেন। বাংলাদেশে যত সংস্কার হয়েছে, উন্নয়ন উৎপাদন হয়েছে, সমৃদ্ধি হয়েছে, প্রগতি হয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, বিএনপির হাত ধরে হয়েছে। গণতন্ত্রের উত্তরণ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। স্বৈরাচার বিরোধী, সামরিক শাসন বিরোধী অবিরত সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তি এনেছেন। এবং সিলেটে দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। গোপনে কোনো জোট তৈরির জন্য নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার বিলম্ব করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। বলছেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। করিডোর ও বন্দর ইস্যুতে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে দাবি করে তারা বলেন নির্বাচন ছাড়া বাকি সবকিছু করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে সরকার। রাষ্ট্র কাঠামো মেরামতের নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে 12 দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নির্বাচন, সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন ছাড়া হবে না। এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। কোনো জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত, নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, এইখানে কোনো কনসালটেশন হয়নি, এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে, and trying to prove what? যেরকম পোর্টার একটা ডিসিশন আপনি দেখেছেন, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এগুলোতে ইনভলভ হওয়ার দরকার আছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে করিডোর ও বন্দর ইস্যুতে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। করিডোর আপনার দায়িত্ব না, এটা আপনার কাজ, এটা কাজ হবে নির্বাচিত সরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার।
নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। কোথায় আটকে আছেন, কোথায় আপনার ষড়যন্ত্র? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালার আয়োজন করা হয়। এতে যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করবে শুধু নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার মেধে দেওয়ার সময় নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। কর্মশালায় নির্বাচন কমিশন, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। ঐকমত্যের প্রশ্নে বড় দলগুলোর মধ্যে বড় ধরনের দ্বিমত নেই দাবি করে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। বিকেলে সংসদ ভবনের এলডি হলে সিপিবির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আলোচনার দাবি তুলেছে সিপিবি। এতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় কেটে যাবে বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ঐকমত্য কমিশনের পাঠানো স্প্রেডশিটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে বলেও মনে করেন তিনি। জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ, সেই উদ্যোগের ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছে তার ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে আমাদের দৃঢ় আশা যে আমরা একটা জাতীয় সনদের খসড়া তৈরি করতে পারব। দ্বিতীয় পর্যায়ের আলোচনার খুব শিগগিরই আমরা শুরু করতে পারব। এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলের সামনে আছেন সহকর্মী ইস্তানবীর রূপল। সরাসরি যাব তার কাছে। রূপল, জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিকাল ৩টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকটি এখনও পর্যন্ত চলমান আছে। তবে বৈঠকের শুরুর দিকে এক পর্যায়ে অধ্যাপক আলী রিয়াজ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি বলেছেন যে দ্বিতীয় পর্যায়ের বৈঠকও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটি শুরু হওয়ার অপেক্ষা আছে এবং শিগগিরই সে দ্বিতীয় পর্যায়ের বৈঠক তারা শুরু করতে পারবেন। তবে প্রথম পর্যায়ের বৈঠক নিয়ে তিনি বলেছেন যে বড় দলগুলোর মধ্যে খুব বেশি মতৈক্য নেই, যার ফলে তাদের জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি করতে সহজ হবে। তো অন্যদিকে সিপিবি তারা নির্বাচন নিয়ে কথা বলেছে যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে ধরনের সংশয় আছে সেই সংশয়গুলো দূর করার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেই প্রস্তাবনাগুলো প্রকাশ্যে আলোচনার জন্য তারা একটি দাবি করেছেন এবং তাতে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংশয় আছে সেই সংশয় দূর হবে বলে তারা মনে করেন। তবে যেটি বলছি যে এর মধ্যে ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার বৈঠক কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশন 15ই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে। তাদেরকে 6 মাসের মেয়াদ দেওয়া হয়েছে এবং 6 মাসের মধ্যেই তারা প্রথম দফা এবং দ্বিতীয় দফা বৈঠক করার পরে সব রাজনৈতিক দলগুলোর সাথে একসাথ হয়ে তারা এই প্রস্তাবনাগুলোকে তারা জুলাই সনদে রূপান্তর করবেন। তো এটি হচ্ছে তাদের এজেন্ডা এবং সেই এজেন্ডার ভিত্তি করেই তারা এই কাজটি করছেন এবং প্রত্যেক দিনই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করছেন এবং এর মধ্যে জামাত, বিএনপি সহ বড় যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করছেন। কারো সাথে কোনো প্রস্তাবনায় দ্বিমত থাকায় সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায়ও কিছুটা সময় নিয়ে তারা আলোচনা করেছেন। তো এরকম একটি অবস্থার মধ্য থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক এগিয়ে চলেছে এবং এই কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে এবং তার মধ্যে 166টি যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোকে কতটুকু বাস্তবায়ন করা যায় সেটি এখন আসলে দেখার বিষয়, সেজন্যই অপেক্ষা। তো এই ছিল এখন পর্যন্ত সিপিবির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। সানবীর রূপল, সংসদ ভবন থেকে। ইশরাক হোসেনের সমর্থকদের ব্লকেডে আটকা নগর ভবন। প্রধান ফটকে তালা ঝুলিয়ে ৫ম দিনের মতো বিক্ষোভ করেছেন তারা। শপথ গ্রহণে গড়িমসির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবিও তাদের। উপদেষ্টা বলেছেন, আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবন এলাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় টানা বিক্ষোভ সমর্থকদের। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। বিক্ষোভের পঞ্চম দিনে সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকেডে আটকা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা। বলেন, শপথ পাঠ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। কত দ্রুত ইশরাক সাহেবকে শপথ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আদালতের রায় ও গ্যাজেট প্রকাশের পরও শপথ পড়ানোই গড়িমসিয়ে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইশরাক সমর্থকরা। অদৃশ্য কারণে তারা এটাকে কালক্ষেপণ করে ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা দেশের নগরের এই ঢাকা নগরের শান্তি চাই। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফের নির্দেশনায় কেন শপথ নিচ্ছে না? তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, শপথ নিয়ে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। তবে আন্দোলনকারীদের দাবি, শপথ নিয়ে কোনো জটিলতা নেই, ইচ্ছে করে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই রিট মামলায় কিন্তু কোনো আদেশ হয়নি, এই রিট মামলা এখনো কোর্ট গ্রহণ করেনি, অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না, করা যাচ্ছে না। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল, সে চেতনার সাথে এটা যায় না, এই মিথ্যে কথা যায় না। এদিকে বিক্ষোভের কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসামিপক্ষের দাবি, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান সবুজ অঙ্গনের অনেকেই। তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলার আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে। এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া, ছিলেন ফ্যাসিস্টের সহযোগী। তার ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার আরও আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া, আন্দোলনে তিনি জড়িত নন। বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস, এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে নুসরাতের গ্রেফতার নিয়ে সমালোচনাকে সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত মত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি,
ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। তদন্তে নির্দেশ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 29 এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন 5 মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ওই আদেশ দেন। এর আগে মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 61 আইনজীবীকে 6 এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। সময় সংবাদে আরও থাকছে। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় ইকরামুল হাসান শাকিলের। কক্সবাজার থেকে 84 দিন হেঁটে ওঠেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত সরকারের সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ লুটপাটে 43 জনকে আসামি করা হয়েছে। এদিকে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পতিত আওয়ামী লীগের শাসনামল জুড়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে। বিএফআইইউ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক বলছে অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে মিলেছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে আসামি করে আলাদা 2টি মামলা করেছে দুদক। পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশেষ ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 37 জনের বিরুদ্ধে দুদকে একটি মামলার অনুমোদন হয়েছে। আমাদের যে 2টি মামলা অনুমোদন হয়েছে সেই 2টি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, ওয়াহিদুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পলাতক অর্থ পাচারকারীদের বিদেশি নাগরিকত্ব বাতিল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ব্যাংকের লুট হওয়া অর্থ ব্যাংকগুলোকেই ফেরত দেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারের জব্দ করা সম্পত্তির মূল্য 1,30,000 কোটি টাকার বেশি। এ অর্থ দিয়ে তহবিল গঠন করা হবে। বিগত সরকারের সময়ে ব্যাংক ও দেশের আর্থিক খাতে বিপুল লুটপাট হয়েছে। এসব অর্থের একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে, যার পরিমাণ $234 বিলিয়ন দাবি করা হচ্ছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে করণীয় নির্ধারণে বুধবার অর্থ উপদেষ্টা, গভর্নর সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর জানান, লুট হওয়া টাকা উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই লুট করা হয়েছে অধিকাংশ। ব্যাংকের সাথে কোলেটারালাইজড না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে, কিন্তু সবই আইনগতভাবে করা হবে। অর্থ উদ্ধারে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ সহায়তা দিচ্ছে বলে জানান গভর্নর। বিদেশে পালিয়ে থাকা পাচারকারীদের নাগরিকত্ব বাতিলের দিকেও হাঁটবেন তিনি। আমরা তো দেশগুলোর সাথে কথা বলছি, তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করব তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদের কাছে তথ্যভর ভিত্তিক রিকোয়েস্ট আমরা পাঠাবো, যার ভিত্তিতে তারা আমাদেরকে সহায়তা দিতে পারবে। এ সময় জানানো হয়, জব্দ করা অবৈধ অর্থ, শেয়ার ও সম্পদের মূল্য প্রায় 2 লাখ কোটি টাকা, আর বিদেশে পাচার করা $18 কোটি মূল্যের সম্পদের হদিশ মিলেছে। অ্যাটাচমেন্ট হচ্ছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে
1,30,758.7 কোটি টাকা আর কি। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ নিয়ে করা প্রশ্নে গভর্নর জানান, পূর্বের অপরাধীরা আবার দায়িত্ব পেলেও যাতে বড় ক্ষতি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোর্টে আইনগত প্রক্রিয়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি সংস্কারে দেয়া সুপারিশ আমলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সভায় একথা বলেন তারা। অর্থনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের করা শ্বেতপত্রে হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের চিত্র উঠে আসে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দেয়া হয় একগুচ্ছ সুপারিশ। তবে সেসব সুপারিশ আসছে বাজেটে আমলে নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বৈঠকে তিনি একথা বলেন। সেটা হলো বাজেটের সাথে এই সংস্কারের সেই অর্থে কোনো আর্থিক সম্পর্ক নাই বা কোনো কাঠামোগত সম্পর্ক নাই। The reforms are on their own, the budget process and the fiscal measures are on their own. এটা হলো আমি বলি স্বচ্ছতার সমস্যা, সমন্বয়ের সমস্যা, সহযোগিতার সমস্যা। এইটা হওয়ার কথা ছিল না। বৈঠকে আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পরামর্শ উঠে আসে। এছাড়া জ্বালানি খাতের উন্নয়নে যথাযথ নীতিমালা প্রণয়ন, দারিদ্রতার হার কমাতে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। ট্যাক্স যে রেভিনিউ যে ফোরকাস্টিংটা হয় এটি এভিডেন্স বেস করতে হবে। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটা আমরা এখন দেখব। এবং নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে, সেটা দেশি হোক বিদেশি হোক। এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনিশ্চয়তার মাঝে কোনো দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে না। দ্রুত গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানান তিনি। আনসার্টেনিটির মাধ্যমে কোন অর্থনীতি এগোতে পারে না, যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প দেখছেন না বিএনপির এই নেতা। উইদাউট ইনভেস্টমেন্ট বাংলাদেশ গ্রো করতে পারবে না, কোনো দেশ গ্রো করতে পারবে না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় এবছর রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে আর বেতন পরিশোধ করতে হবে 3 জুনের 3 তারিখের মধ্যে। ঈদুল আজহা সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না, যেখানে সেখানে থামানো যাবে না পশুবাহী পরিবহন। গরু যে নামাবে এটা রাস্তা নামাইতে পারবে না, হাটের ভিতরে নিয়ে নামাইতে। রাস্তার পাশে কোনো হাট হবে না। ট্রাক বা নৌকায় যে গুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। এখন তো 5% করে হাসিল নেয়, 100 টাকায় 5 টাকা। আগামী বছর থেকে যেন এটা 100 টাকা 5 টাকা না, 4 টাকায় করে নেয়, 1 টাকা করে কমানোর জন্য। বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে। ঈদের 5 দিন আগে থেকে বাল্কের চলাচল বন্ধ হয়ে যাবে, আর ঈদের পরে 3 দিন বাল্কের চলাচল বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি মাসের মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে আর বেতন দিতে হবে জুনের 3 তারিখের মধ্যেই। সব গার্মেন্টস এলাকার বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে কেউ রাস্তা অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে কুফা নদীতে পড়ে গেছে একটি ডাম্প ট্রাক। এতে অন্তত 50টি গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে খেয়া নৌকায় বাড়তি ভাড়া গুনে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এদিকে সড়ক ও জনপথ বিভাগ সেতু সংস্কারের উদ্যোগ নিলেও বৈরী আবহাওয়ায় তা বাধাগ্রস্ত হচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া ব্রিজে আটকা ডাম্প ট্রাক, তবে প্রাণে বেঁচে গেছেন চালক ও হেলপার। ঘটনার পর থেকেই তারা পলাতক। সোমবার ভোরে বালু বোঝায় একটি ডাম্প ট্রাক বিশম্বরপুরের সজনার সেতুর সংযুক্ত বেইলি ব্রিজ পার হচ্ছিল। হঠাৎই বিকট শব্দে ব্রিজটি ভেঙে কুফা নদীতে পড়ে যায়। এতে বন্ধ হয়ে যায় ফতেহপুর ও বালিজুরি ইউনিয়নের 50টি গ্রামে সরাসরি সড়ক যোগাযোগ। সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও অবাধেই চলছে ভারী যানবাহন। ট্রাক উঠছে, ওঠার পরে মনে হলো এটা লোড নিতে পারছে না, লোড না নিতে পারার কারণে মনে হলেন যে ভেঙে পড়ে গেছে। একটা বড় যানবাহন আইলে সতর্কভাবে এমন কোনো সিগন্যালের কোনো নাই। যারা কর্তৃপক্ষ আছেন তারা ঠিক মতে মানে একবার কাজ করতেছেন না, যার কারণে বারবার ভাঙতেছে আর বারবার আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়তেছি। দুর্ঘটনার পর বাধ্য হয়ে নৌকায় করে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এতে সময় লাগছে বেশি, বেড়েছে যাতায়াত খরচও। নৌকা দিয়ে মেঘে ভিজা খুব কষ্ট হইতেছে আমরা, এটাই বাবা আর লাগতো না, ভাড়াটা একটু বেশি ভাঙিয়ে দেওয়া, নৌকা দেওয়া ফারি ডাবল ভাড়া দেওয়া লাগতেছে। এদিকে বৈরী আবহাওয়ায় ট্রাক উদ্ধার ও সেতুর মেরামত কাজ শুরু করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ। গেল 3 বছরে ভয়াবহ বন্যায় সজনার সেতুর সংযোগ সড়ক ভেসে যায়। পরে অস্থায়ীভাবে মূল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে 100 ফুট দীর্ঘ স্টিলের এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। এখনো লক্কর ঝক্কর পরিবহনের দখলে রাজধানীর সড়ক। সরকার 6 মাস সময় বেঁধে দিলেও আসেনি ইতিবাচক পরিবর্তন। এর জন্য মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। আর বিআরটিএ চেয়ারম্যান বলছেন ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। কালো ধোঁয়ায় সড়ক অন্ধকার করে ছুটে চলছে বাস। নষ্ট সিগন্যাল লাইট, ভাঙা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। মরিচায় আচ্ছাদিত জোড়াতালি দেয়া বডিও খসে পড়ার উপক্রম। এমন লক্কর ঝক্কর পরিবহন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রতিটি সড়ক। অথচ গত বছর অক্টোবরে 6 মাস সময় বেঁধে দিয়ে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের ঘোষণা দেয় সরকার। তবুও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গণপরিবহন। বেশিরভাগ আছে গ্লাস ভাঙা থাকে, বৃষ্টির কারণে মনে করেন মানুষ বসতে পারে না। অনেক সময় তাদের ফ্যান নষ্ট থাকে, অনেক কষ্ট হয় আর কি। অনেক সময় লাইটও অফ থাকে গাড়ির। বাসের যে বডি ফিটনেস এগুলার নামকরণে আছে, কিন্তু কাজে আমার মনে হয় না কিছু আছে বলি। এদিকে কোনো রকম জোড়াতালি আর নামমাত্র রং দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন বাস মালিকদের কেউ। পট্টিগুলো দেখছেন, এই পট্টিগুলো দিয়ে এরকম কাজ হয়, নতুন করে কোনো সার্ভিসিং নেই, যা আছে অমনি ভাঙ্গাচোরা রয়েছে। এই জোড়াতালি তো ছুটে যাবে। কাগজে কলমে বৈধতা আছে জানিয়ে দায় সারছেন মালিক সমিতির নেতা। মেয়াদোত্তীর্ণ গাড়ি যদি থেকে থাকে সেটা করবে, তো আমাদের জানা মতে সেটা খুব একটা বেশি নেই। অনেক বাস আছে আপনার যে আনফিট আপনার কাছে মনে হবে, কিন্তু এটা রিপেয়ার বা মেইনটেনেন্সের কারণে এটা এমন হয়ে আছে, কিন্তু এটা কিন্তু ফিটনেস আছে। এমন দুর্দশার জন্য পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। একটা গোষ্ঠীর কাছে নগর পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে কুক্ষিগত। তারা ফিটনেসবিহীন গাড়ি সরাবে না, তারা এই গাড়িগুলো রিপ্লেসমেন্টের সকল উদ্যোগ ভেস্তে ফেলবে। বিআরটিএ চেয়ারম্যান জানান ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান সোমবার যৌথ বাহিনীর সহায়তায় রাজধানীর 8টি পয়েন্টে অভিযানে অর্থদণ্ডের পাশাপাশি 2 বাসকে পাঠানো হয়েছে ডাম্পিংয়ে। মোট 16টি মামলা হয়েছে এবং মোট জরিমানার পরিমাণ হচ্ছে 37,500 টাকা এবং আমরা প্রায় 20টি বাস থেকে হাইড্রোলিক হর্ন খুলেছি। তুরাগ এবং আকাশ নামে 2টি গাড়ি ডাম্পিং করা হয়েছে, যাদের 1 বছর আগে থেকেই ফিটনেসটা ফেল ছিল এবং কোনো রুট পারমিশন ছিল না, ট্যাক্স টোকেন ছিল না, মানে গাড়ির কোনো কাগজপত্রই তাদের ছিল। প্রত্যেক মালিক আশা করি জানে যে এই ঘটনা সরকার এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, ফলে এই সিদ্ধান্ত বাইরে যাওয়ার প্রথমত কোনো সুযোগ নেই। এই ধরনের গাড়ি তাদের চোখে তাদের ডিউটি পালন করার সময় যখনই চোখে পড়বে তারা এগুলো ডাম্পিংয়ে পাঠিয়ে দেবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। এত সিদ্ধান্ত আর একের পর এক প্রকল্প পরিকল্পনার পরও অমীমাংসিত যাত্রী সেবার মান। রাজধানীবাসীর প্রশ্ন, গণপরিবহনের জনভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।
পদ্মার পানির ন্যায্য হিসাব বুঝে নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। সকালে রাজশাহীর 4 ঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা জানান, দেশে বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধে প্রশাসনকে 10 দফায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রবত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে ভরাট হয়ে যাওয়া 18 কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইস গেট অপসারণ করা হবে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এইখানে আমার খনন লাগবে না, যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি 2 দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা। এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে নিয়মিত। হামলার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না কুয়েট শিক্ষকরা। একই সঙ্গে প্রশাসনিক কাজেও সহযোগিতা করবেন না তারা। দুপুরে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়ে আগের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় এনে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থীদের একাংশ। অবস্থান কর্মসূচি শুরুর আগে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। 7 কর্মদিবস আমাদের সময় বেঁধে দেওয়া ছিল, তারপরে 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া। অদ্যাবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি। শিক্ষকরা যে কর্মসূচি দিয়েছেন এবং শিক্ষকরা যে সিদ্ধান্ত নেবেন আমরা তার উপর পূর্ণ আস্থাশীল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি হয়েছে আমরা সেই তদন্ত কমিটির প্রতি আস্থাশীল এবং আমরা চাই এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময় শুরু হোক। আমরা চাই একটা সুষ্ঠু বিচার হোক, যাতে ছাত্রদের মনে ওই অভিযোগটা না থাকে যে আসলে তারা বিচার পায়নি, এবং আমাদের যে অভিযোগগুলো যে 18 তারিখের বিচারটা এটাও যাতে দ্রুত সমাধান হয়ে যায়। সময় সংবাদে আরও থাকছে। আরব আমিরাতে সিরিজ নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামবে বাংলাদেশ। টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। নাহিদ রানার উপর আস্থা টিম ম্যানেজমেন্টের। শ্রমিকদের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি উন্নত ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে বেবজা ও আইএলওর মধ্যে লেটার অব ইন্টেন্ট সই হয়েছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বেবজার নির্বাহী দফতরে এটি সই হয়। শ্রম সংস্কার বিষয়ে দুটি সংস্থা 2025 থেকে 2027 সাল পর্যন্ত 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পটিয়াইনেন এই চুক্তিটি সই করেন। ভারতকে এড়িয়ে এয়ার ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকার ক্রেতার কাছে তৈরি পোশাক পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সরকারের অনুমতি পেলে চলতি মাসেই শুরু হবে এয়ার শিপমেন্ট। এজন্য 2070 মেট্রিক টন ধারণ ক্ষমতার দুটি ওয়্যার হাউস যেমন প্রস্তুত করা হয়েছে, তেমনি সচল করা হয়েছে দুটি স্ক্যানার এবং ওয়েট মেশিন। শেখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কার্গো ভিলেজের দুটি স্ক্যানার মেশিনে এখন সচল। প্রতিনিয়ত কর্মকর্তারা সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। খালি করে রাখা হয়েছে 170 এবং 120 মেট্রিক টন পণ্য ধারণ সক্ষমতার দুটি ওয়্যার হাউস। ওয়েট মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও স্থাপনের কাজ শেষের পথে। দ্বিপাক্ষিক একটা মিটিং হচ্ছে সিভিল এভিয়েশনের সঙ্গে। তারা এখানে বড় আকারে শুরু করতে চায়। তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে গিয়েছে এবং তারা আমাদের কিছু পয়েন্ট দিয়েছে। ওই কাজগুলি হওয়ার পর হয়তো বা তারা শুরু করবে। দুটি ইপিজেডের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে 400-র বেশি গার্মেন্টস কারখানা থাকলেও এয়ার শিপমেন্টের ক্ষেত্রে পিছিয়ে ছিল চট্টগ্রাম থেকে আসলে কার্গো এক্সপোর্ট করার জন্য কোনো চট্টগ্রাম বন্দরের কোনো ফ্যাসিলিটি ছিল না, যার ধরুন আমাদের যেগুলো এয়ার শিপমেন্ট করতে হয় সেটা আমরা ঢাকা পাঠাতে হয়। আমরা চাইব চট্টগ্রামে এয়ার শিপমেন্টের ব্যবস্থাটা হোক, যাতে আমরা সহজে এখান থেকে এয়ার শিপমেন্ট করতে পারি। শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার শিপমেন্ট চালু করতে
3টি ভাগে চলছে সংস্কার কাজ। কাস্টমস এখন থেকে তাদের এই সামনের ফ্লাইটগুলো হ্যান্ডেল করার জন্য তাদের যেই ম্যান পাওয়ার সক্ষমতা বা প্রয়োজন সেটা তারা এখানে এনশিওর করবে। চলতি বছরের প্রথম 3 মাসে 7,32,000 কেজি এবং 2024 সালে 43,12,000 কেজি কার্গো পণ্য পাঠিয়ে 3,14 লাখ টাকা আয় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সরকারি নির্দেশনা পেলেই চলতি মাস থেকেই চট্টগ্রাম থেকে শুরু হবে ইউরোপ এবং আমেরিকায় এয়ার শিপমেন্টের মাধ্যমে গার্মেন্টস সামগ্রী প্রেরণ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। খেলার খবর, বাংলাদেশ আমিরাত টি-20 সিরিজের খবর। সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-20তে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে পারভেজ জীবনের ব্যাটিং তাণ্ডবে জয় পেয়েছে বাংলাদেশ, তবে বাকি ব্যাটারদের পারফরমেন্স ছিল বেশ নাজুক। এক তাওহিদ হৃদয় ছাড়া 20 রানের গন্ডি বেরোতে পারেননি কেউই। পাকিস্তান সিরিজের আগে যা নিয়ে দুশ্চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট। ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন, একাদশে সুযোগ মিলতে পারে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর, এছাড়া রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে দলে। আর মুস্তাফিজ আইপিএলে থাকায় নাহিদ রানার উপরেই আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের। এদিকে সংযুক্ত আরব আমিরাত সিরিজে যুক্ত হয়েছে আরও একটি টি-20। 21 মে শেষ ম্যাচটিও হবে শারজায়। ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। পিএসএল এ সাকিব আল হাসানের দল লাহুল কালান্দার্সের জার্জিতে খেলবেন তিনি। আইসিসি এপ্রিল মাস সেরা ক্রিকেটার 25 মে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। পিএসএল এ অংশ নিতে দেশ ছাড়ার আগে সোমবার বিসিবিতে অনুশীলন করেছে এই অলরাউন্ডার। মিরপুরে দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার, তবুও থামার জোনেই মুখে চওড়া হাসি। এ দিনটা নিশ্চিতরূপে মিরাজের জন্য স্পেশাল। গায়ে সবশেষ বিপিএল এর সেরা ক্রিকেটারের তকমা। নির্বাচিত হয়েছেন আইসিসির এপ্রিলের মাস সেরা ক্রিকেটারও। তবুও কোনো এক অদ্ভুত কারণে মিরাজকে রাখা হয়নি আমিরাত আর পাকিস্তান সফরের দলে। তাই তো মুশফিক, মুমিনুল, তাইজুলের সঙ্গে এমন অনুশীলন দেখে প্রথম দর্শনে মনে হতেই পারে হয়তো শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি। কিন্তু তখনই সুখবরটা আসলো পাকিস্তান থেকে। 9 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম মিরাজ ডাক পেলেন ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে, পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে, যেখানে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। রোববার রাতে পেশোয়ার জালমিকে 26 রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে লাহোর, যাদের পরবর্তী ম্যাচ 22 মে। সেই ম্যাচ জিতলে বাড়বে মিরাজের ম্যাচের সংখ্যা। সোমবার বেলা 12টা নাগাদ বিসিবিতে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেন এই টাইগার অলরাউন্ডার। 1 ঘন্টার মধ্যে পেয়ে যান এনওসিও। বোর্ড 25 মে অর্থাৎ টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত মিরাজকে অনাপত্তিপত্র দিয়েছে। এর আগে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ না খেললেও সব মিলিয়ে 153 টি-20তে 7.55 ইকোনমিতে মিরাজের শিকার 107 উইকেট, ব্যাট হাতে 750 সহ 2099 রান। বোঝাই যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে দারুণ কার্যকর বলেই মিরাজকে দলে টেনেছে কালান্দার্স। মিরাজকে নিয়ে চলতি পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো 5। যদিও লিটনের ইনজুরি আর প্রথম দফায় ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার কারণে স্থগিত টুর্নামেন্ট রেখে দেশে ফিরে আসায় রিশাদ আর নাহিদ জাতীয় দলের ডিউটির কারণে আর টুর্নামেন্টে যোগ দেননি। সব ঠিক থাকলে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সিরিজ আর 2026 বিশ্বকাপ বিবেচনায় এই টুর্নামেন্ট আলাদা গুরুত্ব পাবে টাইগার অলরাউন্ডারের কাছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে ওঠেন তিনি। এর আগে গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছিলেন C2 সামিট। দুপুর 2:10 ইকরামুল হাসানের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তাঁর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়করা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। গোপনে কোনো জোট তৈরির জন্য সরকার নির্বাচনে দেরি করছে কিনা প্রশ্ন নেতাদের।
ব্লকেডে আটকা নগর ভবন ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ। আইনি জটিলতায় শপথ পড়ানো যাচ্ছে না, দাবি উপদেষ্টার। এবং জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা, আইনি প্রতিকারের আশা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।